একটা মধুর সম্পর্ক, একটা মিষ্টি সম্পর্কের মধ্যে ভাঙন কে ধরাতে পারে জান? সন্দেহ। তোমার মনের মধ্যে যদি সন্দেহ প্রবেশ করে যায়, সে যত মিষ্টি সম্পর্কই হোক না কেন, নিমেষের মধ্যে সেই সম্পর্ক ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আজকের যে কবিতাটা, সেই কবিতাটা কি? মাই লাস্ট ডাচেস। এই কবিতাটা পড়ে তোমরা বুঝবে যে পুরুষ জাতি কতটা দুর্ধর্ষ হতে পারে, কি মারাত্মক হতে পারে, এটা তোমরা আজকে জানবে। আমাদের কবিতার নাম কি? মাই লাস্ট ডাচেস। ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 2 এর একটা পোয়েম, মাই লাস্ট ডাচেস। লেখকের নাম কি? কবির নাম হলো রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। এই রবার্ট ব্রাউনিং এর জন্ম হয়েছিল 1812 সালে এবং মৃত্যু ঘটেছিল 1889, 1889। 1812 সালে জন্ম, 1889 সালে মৃত্যু ঘটেছিল। প্রথমেই চলো দেখে নিই আমাদের এই ভদ্রলোক অর্থাৎ লেখক রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছু কথা। যদি রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছু জানতে হয়, তাহলে প্রথম যেটা আমরা ওনার সম্পর্কে জানবো, যে তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান পোয়েট, এই যে সময়টা, এটা ভিক্টোরিয়ান এজ। তা সেই ভিক্টোরিয়ান এজের একজন কবি হলেন রবার্ট ব্রাউনিং। তাহলে প্রথমত আমরা কি জানলাম? যে রবার্ট ব্রাউনিং হলেন একজন ভিক্টোরিয়ান পোয়েট। দ্বিতীয়ত কি জানবো? হি ওয়াজ টট হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর। হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর। আমাদের বাংলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কোনোদিন স্কুল যাননি, টিউশন বা প্রাইভেট টিউটরের মাধ্যমে তিনি পাঠ লাভ করেছিলেন, ঠিক তেমনি রবার্ট ব্রাউনিং কখনোই বা কোনোদিনের জন্যই স্কুল এর মুখ দেখেন, স্কুলে যাননি তিনি। তিনি সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করেছিলেন প্রাইভেট টিউটর এর দ্বারা। তাহলে দ্বিতীয়ত পয়েন্ট কি জানলাম? যে হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর। তারপর জানবো কি? যে হি নিউ হি নিউ 15 ল্যাঙ্গুয়েজেস। আমাদের টিউশন বা স্কুল, এতে আমরা বছরের পর বছর যেও বাংলা ইংলিশ এই ভাষাগুলো শিখতে পারি না ভালো করে, কিন্তু আমাদের কবি রবার্ট ব্রাউনিং 15টা ভাষা তিনি জানতেন। তাহলে হি নিউ 15 ল্যাঙ্গুয়েজেস। তারপর আরেকটা তথ্য জানবো, সেটা কি না, একটু ব্যক্তিগত জীবনে প্রবেশ করব। হিজ ওয়াইফ ওয়াজ, একটু ইচ্ছাও তো হয় এনার স্ত্রীর নামটা কি? তাহলে হিজ ওয়াইফ ওয়াজ, কে ছিলেন না, এলিজাবেথ। ELIZABETH, এলিজাবেথ ব্যারেট। BARRET, ব্যারেট, এলিজাবেথ ব্যারেট। তাহলে এই হলো অ্যাবাউট দ্য পোয়েট। অ্যাবাউট দ্য পোয়েট। তাহলে কবি সম্পর্কে আমরা কি কি জানলাম? রবার্ট ব্রাউনিং সম্পর্কে জানলাম প্রথমত তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। 2 নম্বর জানলাম কি? হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর, কোনোদিন স্কুলে যাননি, সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করেছিলেন প্রাইভেট টিউটরের দ্বারা। 3 নম্বর জানলাম কি? হি নিউ 15 ল্যাঙ্গুয়েজেস, তিনি 15টা ভাষা জানতেন। আর 4 নম্বর তথ্য জানলাম হিজ ওয়াইফ ওয়াজ এলিজাবেথ ব্যারেট, তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট।
এই হলো রবার্ট ব্রাউনিং সম্পর্কে তথ্য। এরপর দেখো এই মাই লাস্ট ডাচেস যে টাইটেলটা আছে, এখানে মাই বলে আমরা কাকে বুঝি? মাই এটা সাধারণভাবে দেখতে গেলে একটা PRONOUN প্রোনাউন। তো এই মাই প্রোনাউনটা কে? এই মাই হলো, এখানে বলে দিই যে মাই নামক যে প্রোনাউনটা আমরা টাইটেলে দেখতে পাচ্ছি, এই মাইটা হলেন ডিউক, ডিউক অফ ফেরেরা, FERARA, ডিউক অফ ফেরেরা, FERRA, ডিউক অফ ফেরেরা। এই ডিউক বলতে আমরা কাকে বুঝবো? আমাদের ভারতবর্ষে যেমন কিং অর্থাৎ রাজা, ঠিক তেমনি এই ডিউক মানে হলো সম্রাট। সম্রাট, ডিউক মানে সম্রাট। একটা বিষয় দেখবে, লক্ষ্য করো তোমরা, KTM বাইক দেখেছি তো, ডিউক লেখা থাকে। যারা KTM চালায় তারাই হয়তো জানে না যে ডিউক মানে সম্রাট। ঠিক আছে, তাহলে ডিউক মানে কি? সম্রাট। তাহলে ডিউক অফ ফেরেরা, ফেরেরা হচ্ছে একটা জায়গা, ফেরেরা একটা জায়গা। এই ফেরেরার যে সম্রাট, সে হচ্ছে আমাদের এই মাই নামক প্রোনাউনটাকে সাজেস্ট করছে। তাহলে এখানে বলছে কি, তাহলে মাই লাস্ট, লাস্ট মানে কি? লাস্ট মানে হচ্ছে গত, গত। আর ডাচেসটাকে, ডাচেস হচ্ছে এই ডিউকস ওয়াইফ। তাহলে এখানে বলি ডাচেসকে, ডাচেস হলেন ডিউকস ওয়াইফ। এই ডিউকের স্ত্রীর নাম হলো ডাচেস। এখানে ডাচেস তাহলে কাকে বলা হচ্ছে? কোন ডাচেস? লাস্ট ডাচেস। অর্থাৎ ভদ্রলোকের আগে একটা স্ত্রী ছিল, সেই স্ত্রী মারা যাওয়ার পর বর্তমানে তিনি আরো বিয়ে করতে চলেছেন। তাই এখন কথাটা কি বলা হচ্ছে? মাই লাস্ট ডাচেস, অর্থাৎ আমার গত ডাচেস। ঠিক আছে, এই হচ্ছে টাইটেলটা। এরপর আমরা জানবো এই যে মাই লাস্ট ডাচেস কবিতাটি, এর মোডটা কি? এটা কোন মোডের কবিতা? মোড বলতে গেলে আমাদেরকে জানতে হবে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, বুঝতে পারছি? এই ড্রামাটিক মনোলগ মোডের কবিতা। তার মানে এই যে কবিতাটা, এটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা স্যার, তাহলে ড্রামাটিক মনোলগ বলতে আমরা কি বুঝবো? ড্রামাটিক মনোলগ খুবই সোজা। ড্রামাটিক মনোলগ বলতে বুঝবো WHEN, when the speaker is single, when the speaker is single। অর্থাৎ এখানে আমি বুঝবো কিরকম, যখন কথক একাই কথাটা বলছেন তখন তাকে বলবো ড্রামাটিক মনোলগ। তাহলে স্যার বাংলাটা কি? বাংলাটা হবে স্বগত উক্তি। স্বগত উক্তি বলতে আমি নিজে কথাটা বলছি, আমার যারা শ্রোতাগণ আছে তারা সবাই কিন্তু সাইলেন্টলি আমার কথাটা শুনছে, একে বলা হয় ড্রামাটিক মনোলগ। অর্থাৎ এখানে রবার্ট ব্রাউনিং কবিতাটি বলছেন, অর্থাৎ ভুল বলছি, ডিউক কথাটা বলছেন আর শ্রোতা সম্পূর্ণ নীরব হয়ে কথাটা শুনছে। এই মোডটাকেই বলা হয় ড্রামাটিক মনোলগ। উৎসটা একটু বলে দিই। এই ড্রামাটিক মনোলগ, এই কথাটা মনোলগ কথাটা আসে কোথা থেকে জানো? এটা গ্রিক শব্দ আছে, গ্রিক ওয়ার্ড মনোস থেকে, MONOS। গ্রিক ওয়ার্ড মনোস থেকে আসে। এই মনোসকে বলা হয় লোনলি। গ্রিক ওয়ার্ড মনোস, যেটাকে বলা হচ্ছে লোনলি। আর লগ একটা শব্দ আছে, LOGUE, মনোলগ যেটা, এই লগ
শব্দটা কি থেকে আসছে, না এই লগ শব্দটার অর্থটা কি? অর্থ হচ্ছে টু স্পিক, SPEAK, টু স্পিক। তাহলে আমরা ড্রামাটিক মনোলগ এক কথায় কি বুঝবো? ড্রামাটিক মনোলগ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় স্যার ড্রামাটিক মনোলগটা কি, তখন আমরা বুঝবো when one person speaks, যখন একজন ব্যক্তি কথা বলে তাকেই বলা হয় ড্রামাটিক মনোলগ। ক্লিয়ার হয়েছে? এই হলো আমাদের মোড। এরপর কবিতা সম্পর্কে আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, যেটা না জানলেই নয়। এই যে সম্পূর্ণ কবিতাটা আমরা দেখতে পাবো টেক্সটের মধ্যে, এটাতে পুরোপুরি লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে, আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা লাইনে 5টা করে মিটার আছে, আর প্রত্যেকটা মিটারে 2টো করে সিলেবেল আছে। টোটাল হচ্ছে আমরা 10টা সিলেবেল পাবো। একেই বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এরপর আর কি জানবো, না রাইমিং স্কিম, রাইমিং কাপলেটটা বলি আগে। রাইমিং কাপলেট, এই রাইমিং কাপলেট আছে 28টি। রাইমিং কাপলেট আছে 28টি। আর যদি বলা হয় রাইমিং স্কিমটা কি, রাইমিং স্কিম হলো AABB। অর্থাৎ টেক্সটটাতে দেখো ওয়াল, কল, হ্যান্ডস, স্ট্যান্ডস। তাহলে ওয়ালে যদি এ ধরি, কলেতেও এ আসছে। হ্যান্ডসে যদি আমরা বি ধরি, তাহলে স্ট্যান্ডসতেও বি আসছে। এই যে 28টা রাইমিং কাপলেট, এই 28টা সঙ্গে যদি আমরা 2 যোগ করি কত পাবো? 56। অর্থাৎ টোটাল কবিতাটাতে 56টা লাইন আমরা দেখতে পাবো। এই গেল বাহ্যিক ভাবে কবিতা সম্পর্কে কিছু ধারণা। আর একটা তথ্য বলি, এটা পাবলিশড হয়েছিল, শুধু পাবলিকেশন সালটা দেখলেই হবে। এটা পাবলিশড হয়েছিল 1842 সালে। 1842 সালে কোথায় প্রকাশিত হয়েছিল? বেলস অ্যান্ড POMEGRANATES, বেলস অ্যান্ড প্রোমেগ্রেন্টস নামক গ্রন্থে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে এই হলো আমাদের মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং এর সম্পর্কে আউটকাম বা প্রথম যে ড্রাফট। কবিতাটা পড়তে গেলে যা যা লাগে প্রথমত সেটা হলো এই যে তথ্যটা। ভালো করে দেখে নাও, খাতার মধ্যে নোট ডাউন করে নাও, তারপর আমরা টেক্সটের মধ্যে যাব। এবার টেক্সটটা দেখো। টেক্সটটা শুরু করার আগে ভালো করে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড খাতার মধ্যে নোট ডাউন করবে। আমি লাইন বাই লাইন মানেগুলো বলবো, মানে বইতে কিন্তু এই মানে তোমরা পাবে না। তাই প্রতিটা ওয়ার্ড এক্সপ্লেন করব বাংলাতে, প্রত্যেকটা লাইনের মানে আমি বাংলাতে বলবো, তোমরা খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখবে। শুরু করার আগে আরেকবার বলি, মাই লাস্ট ডাচেস, এখানে মাই অর্থাৎ কি বললাম আমরা? মাইটাকে ডিউক, ডিউক। এই ডিউকের নামটা আমাদের জানা হয়নি। ডিউকের নাম হলো অ্যালফনসো, অ্যালফনসো, ডিউক অ্যালফনসো। এই ডিউক কি করছেন? তিনি বলছেন, স্পিকিং টু, স্পিকিং টু কাকে বলছেন? একজন এনভয়কে, ENVOY। এনভয় কথার অর্থ কি? এনভয় কথার অর্থ হলো দূত, দূত। এটা হতে পারে আবার
মেসেঞ্জার, মেসেঞ্জার। আরেকটা শব্দ আছে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর বানানটা কি? AMBASSADOR। আমরা তিনটা ওয়ার্ড শিখলাম। প্রথমত শিখলাম কি? এনভয়। এনভয় অর্থাৎ দূত, মেসেঞ্জারের বাংলাও দূত, অ্যাম্বাসেডর এর বাংলাও কিন্তু দূত। তাহলে আমাদের ডিউক, এই ডিউক কথা বলছেন কার সঙ্গে? একজন দূত এর সঙ্গে। এই দূত কার দূত? এই দূতটা হলেন যে এনভয় অফ কাউন্ট। কাউন্ট, কাউন্ট কথার অর্থ কি? কাউন্ট মানে হচ্ছে জমিদার, জমিদার। ঠিক আছে, এই জমিদারের দূত এসেছে ঘটক হয়ে। ঠিক আছে, জমিদারের দূত হয়েছে ঘটক হয়ে। সেই ঘটক অর্থাৎ দূতকে আমাদের ডিউক বলছেন। কি বলছেন? মাই লাস্ট ডাচেস। তার কাছে পরিচয়টা দিচ্ছেন মাই লাস্ট ডাচেস, আমার লাস্ট ডাচেস। ডাচেসটা তো মনে আছে নিশ্চয়ই। ডাচেস হচ্ছে, আরো বলে দিই, ডিউক ওয়াইফ, ডিউকস ওয়াইফ। ঠিক আছে, ডিউকের স্ত্রী হলেন আমাদের ডাচেস। দেখো প্রথম শুরু হচ্ছে কথাটা দিয়ে কি, যে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দা ওয়াল। দূতকে বলছেন দেখো এই হলেন বা এই হলো আমার লাস্ট ডাচেস, যাকে কিনা পেইন্টেড অন দা ওয়াল করা আছে, তার মানে দেওয়ালের মধ্যে চিত্র বানানো আছে। তাহলে দেখো কথাটা কি বলছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস, দ্যাটস মাই লাস্ট ডাচেস। আচ্ছা, এই যে লাস্ট ডাচেস বললো, ওকে বললাম কি যে ডিউকস ওয়াইফ, ডিউকের স্ত্রী, তাহলে জীবিত ব্যক্তি হতে পারে, ডিউকের স্ত্রী জীবিত ব্যক্তি, তাও এখানে দ্যাটস বলছে কেন? বিষয় আছে। এই ডিউক তার ডাচেসকে হত্যা করেছেন, হত্যা করেছেন। এখন বাস্তবে বা ব্যক্তিগত জীবনে ডিউকের মধ্যে, ডিউকের জীবনে ডাচেসের অস্তিত্ব আর জীবিত নেই, ডাচেস মৃত। তাই বলছে যে দ্যাটস মাই লাস্ট ডাচেস। আচ্ছা, এই যে দ্যাটস বলা হচ্ছে THATS, দ্যাটস মাই লাস্ট ডাচেস। এই দ্যাটস মাই লাস্ট ডাচেস এর মধ্যে একটা প্রকাশ পাচ্ছে কথা, যাকে আমরা বলছি কি ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন এটা প্রদর্শনী। এনভয়কে বলছে দেখো এই হলো আমার লাস্ট ডাচেস। আচ্ছা, আর লাস্ট ডাচেসকে আমরা বলতে পারি ফার্স্ট ওয়াইফ। লাস্ট ডাচেসকে আমরা বলতে পারি ফার্স্ট ওয়াইফ, ডিউকের প্রথমা স্ত্রী। তাহলে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দা ওয়াল, দেওয়ালে পেইন্ট করা আছে, আঁকা রয়েছে, ছবি আঁকা রয়েছে। পেইন্টেড কে আমরা বলতে পারি যে হ্যাঙ্গিং, অর্থাৎ পেরেকের মধ্যে ঝোলানো অবস্থায় হতে পারে, বা দেওয়ালের মধ্যে হয়তো ছবিটা আঁকা আছে, এভাবে ধরতে পারি। তাহলে ফার্স্ট লাইনটা ক্লিয়ার হয়েছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দা ওয়াল, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ। লুকিং মনে হচ্ছে, লুকিং মানে কি? মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে, অ্যাজ ইফ যেন, সি সে অর্থাৎ ডাচেস, যেন মনে হচ্ছে ডাচেস ওয়ার অ্যালাইভ। গ্রামাটিক্যাল পোর্শনের দিক থেকে যদি আমরা দেখি, কথাটা ওয়ার অ্যালাইভ যেটা লেখা আছে WERE, ওয়ার অ্যালাইভ, এটা রং প্রসেস। কারণ সি সিঙ্গুলার সাবজেক্ট, এই সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলারে বসে, কিন্তু এখানে প্লুরাল ভার্ব ইউজ করা আছে। আমি গ্রামাটিক্যাল পোর্শন এর আগেও বলেছি, বাস্তবে যেটা হয় না, অসম্ভব, সেটাকে যদি আমাকে লিখতে হয় তাহলে আমাদেরকে কি মোড ইউজ করতে হয়? SUB JEUN
CTIVE, সাবজাংটিভ মোড বানানো আছে এখানে। অর্থাৎ কি বলতে চাইছে যে সি ওয়ার অ্যালাইভ, যেন জীবিত আছে। জীবিত তো নয়, জীবিত নয়, দেওয়ালে পেইন্ট করা আছে, তাই বলছে দেখে মনে হচ্ছে যেন সে জীবিত অবস্থায় আছে। ধরো আমরা কল্পনার দিক থেকে এটা ধরতে পারি যে সাবজেক্টিভ মোডটা তখন ইউজ করব আমরা যখন সেটা কল্পনাতে হবে, বাস্তবে এটা সম্ভব নয়, বাস্তবে যেটা হয় না, অসম্ভব, সেটাকে লিখতে গেলে আমাকে সাবজেক্টিভ মোড ইউজ করতে হয়। তো আমার মধ্যে ইচ্ছা জেগেছে আমি যদি পাখি হতাম, তোমার বাড়ির চারপাশে উড়ে বেড়াতাম, তাহলে আমি তো পাখি হতে পারবো না, আর পাখি হয়ে তোমার বাড়ির চারপাশে উড়ে বেড়াতেও পারবো না। এই মোডটাকে বলা হয় সাবজেক্টিভ মোড। ঠিক আছে, তাই কি বলছে, লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখে মনে হচ্ছে সে যেন জীবিত। I call that piece a wonder. I call that piece a wonder. That piece বলতে ওই দেওয়ালে আঁকা ছবিটা, that piece, I call that piece, আমি এই পিকচার অর্থাৎ ছবিটাকে বলি কি ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার মানে আশ্চর্য, আমি এই ছবিটাকে একটা আশ্চর্য বলি। নাও এখন এই ছবিটাকে আমি আশ্চর্য বলে গণ্য করি। ফ্রা প্যান্ডফস হ্যান্ডস, ফ্রা প্যান্ডফস হ্যান্ড, ফ্রা প্যান্ডফ কে, FRA, ফ্রা, PANDOLF, এই ফ্রা প্যান্ডফ কে, প্রশ্ন আসতে পারে, হয়তো মনের মধ্যে প্রশ্ন আসবে, কোশ্চেনের মধ্যে, পরীক্ষাতে আমরা পাবো না। ফ্রা প্যান্ডফ কে, ফ্রা প্যান্ডফ হচ্ছে একজন বিখ্যাত ইমাজিনারি পেইন্টার, ইমাজিনারি পেইন্টার অর্থাৎ চিত্রকর, বা আমরা আর্টিস্টও বলতে পারি, বুঝছে, একজন বিখ্যাত চিত্রকর। কি বলছে যে এই ছবিটাকে আমি এখন আশ্চর্য বলি। ফ্রা প্যান্ডফস হ্যান্ডস, ফ্রা প্যান্ডফের হাত দুটি, অর্থাৎ চিত্র আঁকার যে প্রসেসটাকে বোঝানো হচ্ছে। ফ্রা প্যান্ডফের হাত দুটি ওয়ার্কড বিজিলি, কাজ করেছিল, ছবিটা এঁকেছিল, বিজিলি এ ডে, ব্যস্ততার এক দিনে, ব্যস্ততম দিনে ফ্রা প্যান্ডফের হাত দুটি এই চিত্রটা এঁকেছিল। এন্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর দেওয়ালে সে রয়েছে। বুঝে গেছে লাইনটা, যে ফ্রা প্যান্ডফ ব্যস্ততম দিনে এসে তার নিজস্ব শিল্প পটু দিয়ে সে এই ছবিটা এঁকেছিল, লাস্ট ডাচেসের ছবিটা এঁকেছিল। আর আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে রয়েছে। ক্লিয়ার হয়েছে? আরেকবার প্রথম থেকে দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এই হলো আমার লাস্ট ডাচেস, দেওয়ালের মধ্যে চিত্র আঁকা আছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখে মনে হচ্ছে সে যেন জীবিত। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি এখন এই চিত্রটাকে, এই ছবিটাকে বিস্ময় বলে গণ্য করি। ফ্রা প্যান্ডফস হ্যান্ডস, ফ্রা প্যান্ডফের সেই হাত দুটি ওয়ার্কড বিজিলি এ ডে, ব্যস্ততম দিনে এই ছবিটা এঁকেছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, আর তাই আজকে সে দাঁড়িয়ে আছে, বা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বা তুমি দেখতে পাচ্ছ। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হেয়ার, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হেয়ার, ইউটাকে, এই ইউ হচ্ছে এখানে ইউ অর্থাৎ এনভয়, মেসেঞ্জার, সেই দূতকে বলছে, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি বসবেন না, বসে একটু দেখবেন না, দেখুন না, এটা বসে একটু দেখুন না। আই সেড, আমি বলি, উল্লেখ করি, বর্ণনা করি, কি, যে ফ্রা প্যান্ডফ বাই ডিজাইন, ফ্রা প্যান্ডফ বাই ডিজাইন, বাই ডিজাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাই ডিজাইন অর্থাৎ বাই ডিজাইন আমরা কি বুঝবো না, ইচ্ছাকৃত ভাবে আঁকা, ইচ্ছাকৃত ভাবে আঁকা। ফ্রা প্যান্ডফ বাই ডিজাইন ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স, কি বলছে, ফ্রা প্যান্ডফ বাই ডিজাইন, এই ছবিটা ফ্রা প্যান্ডফ ইচ্ছাকৃত ভাবেই এঁকেছিল,
আমি বলছি আপনাকে। ফর কারণটা কি, কারণটা বলছে কি, ফর মানে কারণ। নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ। রিড এখানে পড়া বুঝবো না, কিন্তু রিড মানে কি বুঝবো, এক্সামাইন্ড। এক্সামাইন্ড মানে কি, পর্যবেক্ষণ করা বা দেখা। তাই বলছে ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে কি, অচেনা আগন্তুকদেরকে স্ট্রেঞ্জার্স বলা হয়। তাই বলছে যে নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, আপনার মতো অচেনা আগন্তুক ব্যক্তি কখনোই কিন্তু এটা দেখতে পায় না, এটা বুঝতে পারবে না। দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, পিকচার্ড কাউন্টেনেন্স বলতে ওই চেহারাটা, ছবির মধ্যে যে বিষয়বস্তুটা আছে ওই চেহারা, ওই চিত্রটা তোমাদের মতো অচেনা আগন্তুক কখনোই কিন্তু বুঝতে পারবে না, যেটা ফ্রা প্যান্ডক ইচ্ছাকৃতভাবে এঁকেছিলেন। ক্লিয়ার? The depth and passion of its earnest glance, the depth, depth মানে কি, গভীরতা, depth, depth মানে গভীরতা, and passion অর্থাৎ আবেগ, গভীরতা এবং আবেগ, of its earnest glance, এর earnest মানে কি, উৎসুক, earnest কথার অর্থ উৎসুক, উৎসুক, ঠিক আছে। উৎসুক বলতে কি বুঝবো আমরা, ওই যে যার মধ্যে একটা আন্তরিকতা আছে। তাই বলছে কি যে অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, গ্ল্যান্স মানে কি, দৃষ্টি, গ্ল্যান্স কথার অর্থ হলো দৃষ্টি। তাই বলছে দ্য ডেপথ অফ, সরি, ডেপথ এন্ড প্যাশন, গভীরতা এবং আবেগ, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ইটস আর্নেস্ট গ্ল্যান্স বলতে ওই উৎসুক দৃষ্টিটা কার, লাস্ট ডাচেসের। তাহলে মাই লাস্ট ডাচেসের অর্থাৎ আমার স্ত্রীর গভীরতা এবং আবেগ, বাট টু মাইসেলফ দে টার্ন, বাট টু মাইসেলফ দে টার্ন, টু মাইসেলফ বলতে আমার দিকে, ডাচেস সরি ডিউক বলছেন যে আমার দিকে কি করা আছে, দে, এই দে একটা রেফারিং ওয়ার্ড, দে বলতে এখানে আইস, ডাচেসের যে আইস গুলো, কি বলছে, মাইসেলফ দে টার্ন, চোখগুলো কোন দিকে ঘুরে আছে, আমার দিকে ঘুরে আছে, দে টার্ন আমার দিকে ঘুরে আছে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, বাট আই, কি বলছে, সিন্স যেহেতু, নান পুটস বাই, পুটস বাই মানে কি, পুটস বাই মানে সরানো, পুটস বাই মানে হলো সরানো। তাই বলছে নান পুটস বাই, কেউ সরাতে পারেনি, দা কার্টেন এই পর্দাটা, আই হ্যাভ ড্রন ফর ইউ যেটা আমি একমাত্র সরাতে পারি, বাট আই একমাত্র আমি। এখানে ডিউক কি করছেন, নিজের মধ্যে পজেসিভনেসটা দেখাচ্ছেন যে এই পর্দা কেউ সরাতে পারেনি, একমাত্র আমিই পারি এই পর্দাটা সরাতে। কি বলতে চাইলো দেখো, যে তোমার মতো অচেনা আগন্তুক এই যে চেহারা, ছবিটার যে আসল বিষয়বস্তু, এটা সম্পর্কে বুঝতে কিছু পারবে না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, আমার স্ত্রীর অর্থাৎ ডাচেসের চোখের মধ্যে যে গভীরতা, দৃষ্টিশক্তির মধ্যে গভীরতা এবং আবেগ আছে, সেই গভীরতা, সেই আবেগ নিয়ে দৃষ্টিশক্তি অর্থাৎ চোখগুলো আমার দিকেই ঘুরে আছে, আর আমি একমাত্র পারি এই পর্দাটাকে সরাতে, যেটা অন্য কেউ এই পর্দাটা সরাতে পারে না, একমাত্র আমিই পারি পর্দাটা সরাতে। ক্লিয়ার হয়েছে? তারপর কি বলছে দেখো, and seemed as they would ask me, মনে হয় বা মনে হতে পারে তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে চায়, if they durst, এই ডাস্ট হলো DURST, ডাস্ট হচ্ছে একটা আর্কেইক ওয়ার্ড, ল্যাটিন আর্কেইক ওয়ার্ড ডাস্ট, যার ইংলিশ ওয়ার্ডটা হলো ডেয়ার, DARE, ডেয়ার মানে কি, সাহস।
তাই বলছে যে and seemed as they would ask me, তারা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে চায়, এটা আমার মনে হয়। if they durst, যদি তাদের সাহস হয় তো। how such a glance came there, যে এইরকম গ্ল্যান্স কিভাবে আসতে পারে, অর্থাৎ বলতে পারে তারা, আমরা যদি সাধারণভাবে বুঝি, বলতে পারে যে ডিউকের এইরকম সুন্দরী স্ত্রী কি করে হতে পারে। তাই বলছে যে and seemed as they would ask me, হয়তো তারা আমাকে জিজ্ঞাসা করতে চায় যে if they does, যদি তারা সাহস দেখায় তো, যে how such a glance, এরকম দৃষ্টি came there, কিভাবে থাকতে পারে। so not the first are you to turn and ask thus, not the first are you, আপনি প্রথম ব্যক্তি নন, to turn and ask thus, এভাবে জিজ্ঞাসা করা। আপনার হয়তো হতে পারে, মনে হতে পারে, আপনি হয়তো বলতে পারেন যে এমন দৃষ্টি কি করে হতে পারে, আর আপনি কিন্তু প্রথম ব্যক্তি নন, আপনি প্রথম ব্যক্তি নন, এর আগে অনেক আছে। ওই যে বললাম না যে সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে কে পারে, মনের মধ্যে থেকে যদি সন্দেহ থাকে। তাই সেই সন্দেহের কথাটাই এখন বাস্তবে বলতে চলেছেন আমাদের ডিউক। বলছে যে আপনি যে শুধুমাত্র প্রথম তা নয়, এর আগে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে চেয়েছে, তারা সাহসটা দেখাতে পারেনি, এটাই যা, যে এমন একটা দৃষ্টি কি করে থাকতে পারে, বা এমন সৌন্দর্য ডিউকের স্ত্রীর মধ্যে কি করে থাকতে পারে। তাই বলছে যে সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, আর এটা জিজ্ঞাসা করার মতো আপনি প্রথম ব্যক্তি নন। স্যার, সম্বোধন করছে এনভয়কে স্যার বলে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, আর এই দৃষ্টিটা, এই যে গ্ল্যান্সটা, এই দৃষ্টিটা শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য ছিল না, তার স্ত্রীর কথা বলছে, অর্থাৎ তার স্ত্রীর মধ্যে যে দৃষ্টিটা ছিল, সেই দৃষ্টি শক্তিটা শুধুমাত্র ডিউকের জন্য ছিল না। তাই বলছে ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার স্বামীর জন্য উপস্থিতি নয় শুধু। কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, দেখবে হাসার সময়, হাসতে গেলে গালে অনেকে টোল পড়ে, অনেকে থাকে, কি বলছে যে কল্ড দ্যাট স্পট অফ জয়, আর ওই যে আনন্দের যে বলি রেখাটা গালের মধ্যে দেখতে পাওয়া যায়, ইনটু দ্য ডাচেস চিক, ডাচেসের গালের মধ্যে আনন্দের যে বলি রেখাটা দেখা যায়, সেটা শুধুমাত্র তার হাজব্যান্ডের জন্য ছিল না। পারহ্যাপস, সম্ভবত, কি বলছে না, ফ্রা প্যান্ড অফ চান্স টু সে, ওই ফ্রা প্যান্ড অফ বলার সুযোগটা পেয়েছিল